নমস্কার। মুদ্রাস্ফীতির আমার এটা দ্বিতীয় ভিডিও। বলেছিলাম কতকগুলো ভিডিও আমি করব, হয়তো শুনতে ভালো নাও লাগতে পারে, কিন্তু তবু একটু জেনে রাখা ভালো, সেই জন্যই ভিডিও করা আর কি, সকলের জন্য। আজকের সময়কাল নিয়ে যেটা আলোচনা, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের সময় এবং ফরাসি বিপ্লবের প্রাক্কালের অংশ। সময়টা হচ্ছে 1789 থেকে 1796। যাই হোক, এখানে কোনো রাজনৈতিক বা সামাজিক পরিবর্তন শুধু নয়, অর্থনীতির ইতিহাসে এই সময়কালটাকে হাইপার ইনফ্লেশন বা অনিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতির যুগও বলা হয়ে থাকে। এর কেন্দ্রেই ছিল অ্যাসাইনাত বলে একটি কাগজীয় মুদ্রা। যাই হোক, 1789 সালে ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের যে রাজকোষ, সেটা সম্পূর্ণ শূন্য হয়ে গিয়েছিল এবং বিপ্লবী সরকার দেশের শাসনভার হাতে নিয়ে বুঝতে পারে যে কর আদায় করে বা ঋণ নিয়ে এই বিশাল আর্থিক ঘাটতি পূরণ করা সম্ভব নয়। সমাধানের পথ খুঁজতে থাকা হয়। 1789 সালে নভেম্বর মাসে সরকার রাজপরিবার এবং ক্যাথলিক চার্চের সমস্ত সম্পত্তি, মানে জমি, ভূসম্পত্তি, এগুলো সব বাজেয়াপ্ত করে দেশীয় সম্পদে পরিণত করে। এছাড়া মুদ্রার প্রচলন, এই বাজেয়াপ্ত করা জমির মূল্যের ওপর ভিত্তি করে সরকার এক ধরনের বন্ড বা কাগজের নোট ইস্যু করে, যার নাম দেওয়া হয়েছিল অ্যাসাইনাত। ধারণা ছিল নাগরিকেরা এই কাগজের নোট নিয়ে সরকারের কাছ থেকে সেই বাজেয়াপ্ত জমি কিনতে পারবে এবং জমি বিক্রি হয়ে গেলে নোটগুলো বাজার থেকে তুলে ধ্বংস করে দেওয়া হবে। এরপরের বিষয়টা আসছে যে কিভাবে একটা বন্ড একটা মুদ্রায় পরিণত হলো। এবার শুরুতে অ্যাসাইনাত কোনো সাধারণ মুদ্রা বা কারেন্সি ছিল না, এটা সুদমুক্ত একটা বন্ড ছিল। কিন্তু 1790 সালের মধ্যে তৎকালীন গভর্নমেন্ট এটাকে আইনি মুদ্রা হিসেবে ঘোষণা করে এবং এর উপরে ছোট ছোট নোট ছাপাতে থাকে। এবং তখনকার দিনে পর্যন্ত সাধারণ মানুষ দৈনন্দিন কেনাকাটার জন্য সোনা, রূপো, কয়েনের বদলে এই নোট ব্যবহার করা শুরু করে। এরপর চরম বিপর্যয়ের সীমা চলে আসছে। 1792 সালে ফ্রান্স যখন প্রতিবেশী দেশগুলোর সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে, তখন যুদ্ধের খরচ মেটাতে বিপ্লবী সরকার একটি মারাত্মক ভুল সিদ্ধান্ত নেয়। তারা অন্ধের মতো অনিয়ন্ত্রিত পরিমাণে অ্যাসাইনাত ছাপাতে শুরু করে। এর ফলে কি হলো? দুটো কাজ। ফল হলো দুটো: মুদ্রার মূল্যহীনতা আর সোনা রূপো জমা করার প্রবণতা। বাজারে কাগজের নোটের সরবরাহ যত বাড়তে থাকে, অ্যাকচুয়ালি তার নোটের মূল্য কমতে থাকে। 1795 সালে তার ভ্যালু, অর্থাৎ ওই অ্যাসাইনাতের ভ্যালু 1%-এরও কম হয়ে যায়। আর মানুষ ব্যাপারটা বুঝতে পেরেছিল যে এই কাগজের কোনো দাম নেই। যে কোনো দিন, যেমন আমাদের নোটবন্দি, 500 টাকার নোটবন্দি হয়েছিল, সেই রকম
কিন্তু ওখানকার মানুষ বুঝতে পেরে গেছিলো যে এই নোট বেশি দিন থাকবে না। সেই জন্য তারা আসল সোনা এবং রূপোর কয়েন সেগুলো জমাতে শুরু করে দেয়। ভালো বিষয়। যখন সোনার উপর প্রচুর পরিমাণ জমছে আর ইত্যাদি কাজগুলো হচ্ছে, নোটের পরিমাণ বেড়ে যাচ্ছে, বাজারে বাড়ছে কিন্তু ভ্যালু কমে যাচ্ছে, তখন পণ্যের দাম আকাশচুম্বী হয়ে যায়। বলা হচ্ছে 1793 সালের দিকে প্যারিসের মানুষকে এক টুকরো রুটি কিনতে কাগজের নোটের স্তূপে লাইন দিয়ে দাঁড়াতে হতো। কেন না, কাগজের টাকার মান কমে গিয়েছিল। দোকানদার ও কৃষকরা পণ্য যেটা বিক্রি করত সেটা কিন্তু ওই কাগজের মূল্যে করতো না। তারা একটা এক্সচেঞ্জ মাধ্যম স্টার্ট করেছিল। এবার সরকার যখন দেখলো অতিরিক্ত পরিমাণ দাম বেড়ে যাচ্ছে, তখন ল অফ দ্য ম্যাক্সিমাম হিস্ট্রিতে বা ইতিহাসে, ইনফ্লেশনের ইতিহাসে অবশ্যই, বা মুদ্রাস্ফীতির ইতিহাসে, একে বলা হচ্ছে ল অফ দ্য ম্যাক্সিমাম। এই আইন জারি করা হয়েছিল। তাতে কি না, ব্যবসায়ীদের ওই নোটেই কারবার করতে হবে। যদি কেউ অসম্মত হয় তাহলে মৃত্যুদণ্ড নিশ্চিত। ভালো বিষয়। এখানেও একই সিস্টেম। জোর জবরদস্তি করার ফলে কালোবাজারি স্টার্ট হলো। ব্যবসায়ীরাও ব্যবসা বন্ধ করে দিল। চাষিরা বাজারে শস্য পাঠানো বন্ধ করে দিল। এর ফলে কি হলো, ফ্রান্সে একটা বিশাল খাদ্য সংকট দেখা দিল। তার পরবর্তীকালে সেটা দুর্ভিক্ষে পরিণত হলো। যাই হোক, 1794 সালে রবসপিয়ারের পতনের পর ডিরেক্টরি সরকার ক্ষমতায় আসে। ততদিনে ওই অ্যাসাইনাত মূল্যহীন হয়ে গেছে। তখন ঘটনাটা ঘটল 1796 সালে, যে অ্যাসাইনাতকে বাতিল ঘোষণা করা হলো এবং প্যারিসের প্লেস ভোঁদেম চত্বরে জনগণের সামনে এই সমস্ত কাগজের মুদ্রা পুড়িয়ে ফেলা হলো এবং পুনরায় ধাতব মুদ্রায় বা মেটাল যে কারেন্সি তাতে ফেরত এলো। এইভাবে চলতে চলতে জিনিসটা এইভাবে চলতে লেগেছিল। কিন্তু ফ্রান্সে এই স্থিতিশীলতাটা অ্যাকচুয়ালি এনেছিলেন কে না, নেপোলিয়ন। তিনি কি করলেন, এখন যে ফরাসির যে কারেন্সি সেটাকে ফ্রাঁ বলে, সেটা তিনি 1803 সালে ফরাসি ফ্রাঁ এটাকে চালু করলেন এবং সেই সঙ্গে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করলেন। যার ফলে কি হলো, ইনফ্লেশনটা বা মুদ্রাস্ফীতিটা খুব তাড়াতাড়ি নিচে নেমে এলো এবং একটা বাজারে স্থিতিশীলতা বজায় হলো। জ্যাকোবিনরা তো খুব একটা ভালো লোক ছিলেন না, তারা যা পেরেছেন করে গেছেন। সে হিস্ট্রির দিকে আমি অত যাচ্ছি না। এরপরে যেটা আসবে, ইউরোপের ইতিহাসের ক্ষেত্রে কেন গুরুত্বপূর্ণ না, প্রতিটা ইনফ্লেশন বা মুদ্রাস্ফীতি যে কোনো দেশকে শেষ করার জন্য মারণাস্ত্র। লোকে বলে না সেই ব্রহ্মাস্ত্র ইত্যাদি ইত্যাদি, এ হচ্ছে সত্যিই ব্রহ্মাস্ত্র। এবার পরবর্তীকালে সেই জন্যই দেখা যাবে যে রাজতন্ত্র, প্রজাতন্ত্র, গণতন্ত্র যাই হোক না কেন, প্রচুর যুদ্ধের সম্মুখীন হয়েছে ইউরোপ।
ফরাসি বিপ্লবের পরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো যে প্রায় জার্মানি 135টা ভাগে বিভক্ত ছিল, মানে জার্মানির মধ্যে 135টা রাজ্য ছিল। ওই তো জার্মানির সাইজ। সেই জার্মানির ভেতরে 135-36টা রাজ্য, মানে আমরা ভাবতেই পারি না। প্রতিটা জায়গায় ইনফ্লেশনের বিষয় ছিল, মুদ্রাস্ফীতি ছিল। আর এই মুদ্রাস্ফীতি যুদ্ধের কারণে, রাজতন্ত্রের কারণে, ইত্যাদি ইত্যাদি, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু গণ্ডগোলের বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুদ্রাস্ফীতি। অর্থাৎ মুদ্রাস্ফীতি যদি হাতছাড়া হয়ে যায়, মানুষের হাতের বাইরে চলে যায়, তাহলে বুঝতে হবে সেই দেশটার অবস্থা সত্যিই খুব খারাপ জায়গায় চলে যাচ্ছে। এটা তৎকালীন অবস্থার কথা বলছি, এখনও খানিকটা তাই। আমরা যদি আশেপাশের দেশগুলোকে দেখি, তাদের দেশের মুদ্রাস্ফীতি এত বেশি যে না খেতে পাওয়া অবস্থা। আমাদের পশ্চিমের যে দেশটা আছে ভারতবর্ষের পাশে, সত্যিই না খেতে পাওয়া অবস্থা। তার প্রধান কারণ হচ্ছে এই মুদ্রাস্ফীতি। নমস্কার, পরের ভিডিওতে আবার দেখা হবে। এর পরের ভিডিওতে আমি জার্মানি নিয়ে কথাবার্তা বলব, জার্মানির ইনফ্লেশন। তারপরে আমি আসবো শেষে ভারতে। আবার দ্বিতীয়বার নমস্কার জানাচ্ছি।